অপমান বোধ অয়নকে আঁকড়ে ধরল, হাত শক্ত করে মুঠো করে নিল। রাগে সারা শরীর কেঁপে উঠেছে। 2 আঙ্গুলের মেয়ে এত বড় সাহস, তাকে এভাবে অপমান করলো। নিচে যেচে সাহায্য করতে এসেছিল আর এভাবে কথা শুনিয়ে দিল। রাগে হিসিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ছবি থাপাস করে ফ্লোরে বসে পড়ল, 2 হাত দ্বারা মুখ ঢেকে ডুকরি খেতে উঠল। সকালে বিয়ে বাড়িতে রমরমা পরিবেশ, আত্মীয় স্বজন আসা শুরু করেছে। বাড়ির পাশে বাগান, প্যান্ডেল সাজানো হচ্ছে। সাউন্ড বক্সে জোরে জোরে গান বাজছে। গ্রামের বাচ্চারা চেয়ার পেতে বসে গান শুনছে, আবার কেউ কেউ গানে তালে তালে কোমরও দোলাচ্ছে। গানের শব্দে বিরক্তি নিয়ে শোয়া থেকে উঠে বসলো অয়ন। আশেপাশে তাকিয়ে দেখলো পাশে কেউ নেই। প্রেম, মিহির, পাভেল সবাই উঠে গেছে। তার উঠতে দেরি হলো। ঘড়ির দিকে তাকিয়ে চবর্গী উচ্চারণ করলো, 10টা বাজে এখন। রাতে ঘুম হয়নি, সারাত হাসপাস করতেই কেটে গেছে। ভোর রাতে ঘুমিয়েছে, এজন্যই জাগতে দেরি হয়ে গেল। তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে হাঁটতে হাঁটতে বাগানের দিকেই গেল, যেখানে প্যান্ডেল সাজানো হচ্ছে। কিরে, ঘুম হলো? আমাকে ডাকিস না কেন? মিহির অয়নের কাঁধে হাত রেখে বলল, সারা রাত হাসপাস করছিস, একটুও ঘুমাস নাই? কি হয়েছে বলতো? কই, কিছু হয়নি। জেবা কিছু বলেছে? না না, ও কি বলবে? নতুন জায়গার জন্য ঘুমাতে পারেনি। আচ্ছা চল, এখন নাস্তা করবি। না, এখন খাবো না, দুপুরে খাবো একবারে। মিহির অয়নের হাত ধরে টানাটানি শুরু করলো। খাবো না বললে হবে না, হালকা কিছু খেয়ে আসবি। চল, অন্তত পক্ষে 1 কাপ চা বিস্কিট খাবি তো? আমার ভালো লাগছে না, প্লিজ যা, তুই পরে খেয়ে নেব। তুই এখানে বস, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। না, পাঠাতে হবে না। মিহির অয়নের কথায় পাতা না দিয়ে বাড়ির ভেতরে চলে গেল। ফোনে স্ক্রলিং করছে অয়ন। মৃদু পায়ে সামনে এসে দাঁড়ালো ছবি। ট্রে করে চা বিস্কিট নিয়ে এসেছে, গলা খাকারি দিয়ে বলল, আপনার নাস্তা। অয়ন চোখ তুলে তাকালো ছবির দিকে। মূর্তি মনে পড়ে গেল রাতের অপমানের কথা। রাগে চোখ লাল হয়ে উঠল। সর্বোচ্চ চেষ্টা করছে নিজের রাগ দমানোর, জোরে শ্বাস নিয়ে আবারও ফোনের দিকে নজর দিল। ছবি আরেকটু সামনে এগিয়েছে, বলল, চা ঠান্ডা হয়ে যাবে। অয়ন যেন শুনো না। ভাইয়া শুনছেন? অয়ন এবার বেশ খানিক বিরক্ত হলো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ক্ষিপ্ত সিংহানায় গর্জন তুলে বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? দেখছেন আমি ব্যস্ত, বিরক্ত করছে কেন আমাকে? ছবি কাঁপা কাঁপা স্বরে বলল, অয়ন মা নাস্তা পাঠিয়েছে আপনার জন্য, দয়া করে খেয়ে নিন। খাবো না, নিয়ে যাও। কাল রাতের জন্য আমি দুঃখিত। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনার সাথে ওইভাবে কথা বলি নাই। আমার উপর রাগ করে না খেয়ে থাকবেন না দয়া করে। এবার ফিক করে হেসে দিল। তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, কে তুমি? তুমি ভাবলে কি করে তোমার কথায় কষ্ট পেয়ে আমি খাওয়া দাওয়া ছেড়ে সন্ন্যাসী হয়ে যাব? নিজেকে এত ইম্পর্টেন্স কেন দিচ্ছ? প্লিজ আমার চোখের সামনে থেকে চলে যাও, আমি তোমার মুখও দেখতে চাই না। গেট আউট ফ্রম হিয়ার। ছবির চোখে পানি বাদ সাধল না। গরিব বলল, গ্রীবা কুঞ্চনে দাঁড়ালো না। আর সেখানে হাতের কাঁপুনিতে চায়ের কাপ নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হলো। অয়ন ছবির যাওয়ার পানে চেয়ে আছে। এটা কি করলো সে? নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে। সামান্য একটা কারণে বাচ্চা একটা মেয়ের সাথে এভাবে ব্যবহার করলো। কি হয়েছে তার? এত অল্পতে রেগে যাওয়ার মানুষ তো অয়ন না। দিন দিন আমার খিটখিটে স্বভাব হয়ে যাচ্ছে কেন? কপালে 2 আঙুল ঠেকিয়ে অস্থির ভঙ্গিতে ফিরফির করলো। আমার কি মেয়েটার কাছে ক্ষমা চাওয়া উচিত? তাকে কি বলা উচিত আমি তোমাকে কষ্ট দিয়ে নিজে ব্যথিত? ভাবনার মাঝে উপস্থিত হলো পাভেল। মাথায় টোকা দিয়ে বলল, এখানে বসে কি করছিস? চল গ্রামটা একটু ঘুরে আসি। আচ্ছা না, পরে যাব। কি হয়েছে বলতো? কি এত ভাবছিস? তোকে এত বিচলিত লাগছে কেন? কিছু হয় নাই, আমি ঠিক আছে। ঠিক নেই? আমাকে বল কি হয়েছে। অয়ন ফসকে নিঃশ্বাস ছাড়ল, নরম কণ্ঠে বলল, আমি একজনকে খুব কষ্ট দিয়ে ফেলছি রে। আমার ঠিক হয় না ওর সাথে ওইভাবে কথা বলা। অয়ন সবটা খুলে বলল পাভেলকে। পাভেল চিন্তিত ভঙ্গিতে বলল, কার কথা বলছিস? খুলে বলতো আমাকে। আমি তোর কথার আগামাথা কিছুই বুঝছি না। আচ্ছা তাহলে এই ব্যাপার, মেয়েটার সাথে ওইভাবে কথা বলা ঠিক হয় নাই তোর। আমার মনে হয় অন্তত পক্ষে একটা সরি বলা উচিত। আচ্ছা মেয়েটা ওইভাবে কাঁদছিল কেন, সেটার ব্যাপারে কিছু জানতে পারলি? না না, সেটা জানতে গিয়েই তো অপমানিত হতে হলো। ওই মুহূর্তে নিশ্চয়ই মেয়েটার মনের অবস্থা ভালো ছিল না, তখন ভালো ব্যবহার আশা করা উচিত না। আর তাছাড়া মেয়েটার পুরুষ জাতির উপর এত রাগ কিসের? কেনই বা বললো সে কোনো পুরুষকে বিশ্বাস করে না? আমার মনে হয় কি জানিস, এই মেয়েটার মধ্যে বহুত রহস্য আছে।
যেটা আমরা ধরতে পারছি না। আমরা তো মিহিরের কাছে জানতে পারি বিষয়টা। ছবি ওর ছোট বোন, আচ্ছা ছবি ওর বোন, অবশ্যই ও জানবে। না না, ওকে কিছু জিজ্ঞেস করা যাবে না। ও এমন প্রশ্নে বিচলিত হতে পারে। তাহলে বাদ দে, আমাদের অত মাথা ঘামিয়ে লাভ নেই। 2 দিনের জন্য এসেছি বেড়াতে, এত আগ্রহ দেখিয়েই বা আমাদের লাভ কি? তুই সুযোগ পেলে একটা সরি বলে নিস, তাতেই হবে। প্রেমকে কোথাও দেখছি না, ও কোথায় গেছে? ওর কাজ লুচ্চামি, ও সেটাই করছে। মানে? মিহিরের কিছু রিলেটিভ আসছে, সাথে কয়েকজন মেয়ে আসছে, ও তাদের সাথে ভাব জমাতে ব্যস্ত। পাবলের কথা আর ভঙ্গি দেখে আর ফিক করে হেসে উঠল। হাসছিস তুই? এই প্রেমের জন্য দেখিস একদিন আমাদের বড় ধরনের ঝামেলায় পড়তে হবে। মেয়ে দেখলে কেমন চোখচোকানি ভাব, আমার জাস্ট বিরক্ত লাগে এগুলো। কেমন হেসে হেসে কথা বলছে, কারো চোখের প্রশংসা করছে, কারো নাকের প্রশংসা, আবার কারো চুলের প্রশংসা। মেয়েগুলো প্রশংসা শুনে মোমের মতো গলে যাচ্ছে। মেয়েরা এমন একটা প্রজাতি, কেউ যদি তাদের রূপের প্রশংসা করে, এই মুহূর্তে তারা দিন দুনিয়া সব ভুলে যায়। অয়ন এবার উচ্চস্বরে হেসে বলল, আচ্ছা ছেড়ে দে, থাকছি তো 2 দিন, করুক একটু মজা। শ্রুতির অন্যার পায়ে দলা পেকে আটকে আছে। এদিক ওদিক হলেই ধাপ্পাস করে ফ্লোরে পড়ে যাবে, তবুও থামছে না ছবি। নিজেকে রক্ষা করতে ছুটছে রুম জুড়ে। অন্ধকার রুমে তাল মেলানো মুশকিল। পুরুষালী শক্ত বাঁধনে আটকা পড়ল। টেনে হিসড়ে নিয়ে গেল দেয়ালের দিকে। ছবির হাঁটু অবধি চুলের খোপা খুলে গলা পেঁচিয়ে ধরল। ছবির চোখ বড় বড় হয়ে গেছে। কণ্ঠনালী ছেদ করে আওয়াজ বের হওয়া দায়। অন্য হাত দিয়ে ছবির 2 হাত চেপে ধরে গলায় নাক ডোবালো। ক্ষুধার্ত পশু যেমন মাংসের গন্ধ পেলে লালা ঝরে, পুরুষটির তেমনই হলো বিশ্রীভাবে নেক স্মেল নিয়ে তৃপ্তির সুরে বলল, পাগল হয়ে যাব আমি। ছবির গলা থেকে চুল ছেড়ে দিয়ে শক্ত করে চেপে ধরল বুকে। জানটা যেন এবার বের হয়ে যাবে। ছবি ডুকরে কেঁদে উঠল ভেজা কণ্ঠে বলল, ছেড়ে দেন না আমাকে। কতদিন বলেছি কোনো পুরুষের সামনে যাবি না তুই। রাতে ছেড়ে দিয়ে খুব ভুল করে ফেলেছি। বড্ড তারা তোর, বিয়ের আগেই বাসরটা চল সেরে ফেলি। খানিক আলগা পেয়েই থাপাস করে পায়ের কাছে বসে পড়ল ছবি। কান্না জড়িত কণ্ঠে বলল, আর হবে না এমন, আমি কারো সামনে যাব না, আমাকে এবারের মতো ছেড়ে দিন। লোকটি ব্যস্ত হয়ে ছবির 2 বাহু টেনে তুলল, কপালে হাত ঠেকিয়ে বলল, তোর এই কান্না আমি সহ্য করতে পারি না। বেশ, চলে যাচ্ছি আজ, তবে কথাটা যেন মনে থাকে। কারোর সামনে যেতে দেখলে ওখানেই বাসর করে নিব। ছবিকে ধাক্কা দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দরজা শব্দ করে আটকে হনহনিয়ে রুম ছাড়ল লোকটি। বাসে আত্মীয় স্বজনে ভরপুর। ছবি নিজেকে সামনে নিল। কারো চোখে পড়লে 100টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এমনিতেই সবাই সুযোগ পেলে কথা শোনাতে ছাড়ে না। লোকজনের বা কি দোষ, যেখানে নিজের মা কারণ ছাড়া সবসময় কথা শোনায়, সবার সামনে ছোট্ট করে কথা বলে, সেখানে বাইরের মানুষ তো কথা শোনাবেই। দরজা টোকা পড়লো। ছবি চুলের খোপাটা ঠিক করে ভয়ার্থক কঞ্চে বলল, ছবি কে 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 কে? আমি আসবো ভিতরে? স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। ভেজা কঞ্চে বলল, এসো আপু। শামিমা রুমে ঢুকে চমকালো। জানালা বন্ধ, রুম অন্ধকারে আচ্ছন্ন। বিরক্তি সুরে বলল, রুমি ঘর এমন অন্ধকার করে রেখেছিস কেন? খালারা এসেছে সবাই, তুই রুমে বসে আছিস দেখলে কথা শোনাবে। চল আমার সাথে বাইরে যাবে। ছবি রুমের লাইট জ্বালিয়ে বলল, বিছানা দাঁড়াও আপু, তোমার জন্য যে নকশিকাতা সেলাই করতে বসেছিলাম না, ওটা কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমার পছন্দ হয় কিনা। উপর থেকে কাঁথা তুলে শামিমার দিকে এগিয়ে দিল। শামিমার চোখ চকচকে হয়ে উঠল। হলুদ কাপড়ের উপর লাল সবুজ সুতো দিয়ে নকশা করা নিখুঁত সেলাই। প্রশংসা করে বলল, বাহ, খুব সুন্দর হয়েছে তো। আমার বোনটা সব কাজেই পারদর্শী। মাথায় হাত বুলিয়ে বুকে টেনে নিল ছবিকে। শামিমার আদরে ছোঁয়ায় ফুপিয়ে কেঁদে উঠল ছবি। কিরে, কাছিস কেন? তুমি বিয়ে করে আমাকে রেখে চলে যাবে আপু, আমি যে একদম একা হয়ে যাব। মেজু আপু তো আমার সাথে কথা বলে না, মা তো সারাদিন ব্যস্ত থাকে, আমার সাথে কথা বলার কেউ থাকবে না যে। শামিমা চোখের কোণে পানি চিকচিক করছে, নিজেকে সামনে নিয়ে বলল, আমি কি একেবারে চলে যাচ্ছি পাগলি? কয়েকদিন পর পর এসে তোকে দেখে যাব, তুইও আমাকে দেখতে যাবি। কিরে, যাবি না? ছবি শামিমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না জড়িত কঞ্চে বলল, যাব। গ্রামের বিয়েতে বিয়ের আগের দিন বিকেলে সাধারণত গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বর পক্ষের লোকজন আসে। শামিমার বিয়ে হচ্ছে পাশের এলাকায়। ছেলে হায়দার মিয়ার স্কুলের বাংলা শিক্ষক, নম্রভদ্র, সরলতার কারণে হায়দার মিয়ার বেশ পছন্দ
আর ছেলেকে মনে মনে অনেকবার ভেবেছে ছেলেকে যদি এই ছেলেটাকে যদি জামাতা বানাতে পারতো তাহলে মেয়েটা তার বেশ সুখেই থাকতো, কিন্তু মেয়ের বাপে তো আর নিজে থেকে প্রস্তাব দিতে পারে না, এই জন্যই ইচ্ছেটাকে মনের মধ্যে পুষিয়ে রেখেছিল। একটা সময় ছেলের বাড়ি থেকে প্রস্তাবই আসে, তখন আর না করে নাই তিনি, এক কথায় রাজি হয়েছে। অবশ্য ছেলে পক্ষকে কথা দেওয়ার আগে শামীমার মতামত জেনেছিল। শামীমার লাজুক হাসিতে হায়দার মিয়ার বুঝতে বাকি থাকে না মেয়ে তার বিয়েতে রাজি। গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছে 5 জন, 2 জন কম বয়সী পুরুষ আর 3 জন মধ্যবয়সী। জামিলা বেগমের হাতে কয়েকটা প্যাকেট ধরিয়ে দিয়ে বর পক্ষের মধ্যবয়স্ক একজন বলল, শহরের নিউ মার্কেট থেকে সবচেয়ে ভালো মানের শাড়ি নিয়ে এসেছি, আপনার মায়ের পছন্দ হয় কিনা দেখাইয়া নিয়ে আসেন তো। দুলাল মিয়া পাত্রের বড় চাচা এহেন প্রশ্নে ক্ষিপ্ত স্বরে বলল, মাইয়া মানুষের আবার পছন্দ অপছন্দের কি আছে? শ্বশুরবাড়ি থেকে যেইটা দিব ওইটাই পরন লাগবো। এখানকার মায়াদের চিনো না ভাই সাহেব, তাদের কত বাহানা, স্বামীদের দৌড়ের উপর রাখে সব সময়। আমাগো পোলা পানরা তো সাদা সিধে, একজন আগেই দেখা লইব আমাগো পছন্দের জিনিস পছন্দ করে কিনা। জামিলা বেগম সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, চিন্তা করবেন না ভাই সাহেব, আমার মেয়ে ও খুব সাদাসিধে, নিজের মেয়ে বলে বলছি না, হাজারে একটাও এমন মেয়ে পাবেন না। দুলাল মিয়া ক্রু হেসে বলল, সে তো সব মাইয়াদের মায়ের উক্তি এটা। জামিলা বেগম এবার অপ্রস্তুত হয়ে পড়লেন, শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে বলল, আপনারা ভিতরে গিয়ে বসুন, আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। চুলায় চায়ের পানি বসিয়ে দিয়ে লুচি বেলছে ছবি। মেহমানদের জন্য কয়েক রকম বিস্কিট মিষ্টি ফল সাজিয়ে রেখেছে। ফ্রিজে আগে থেকে সেমাই রান্না করা আছে, এখন চা আর লুচি রেডি করলে নাস্তা রেডি। জামিলা বেগম রান্নাঘরে ঢুকেই চোখ পাকিয়ে তাকালো ছবির দিকে, কড়া কঞ্চে বলল, নবাবজাদি, এত সময় কি করছিলি? এখনো নাস্তা রেডি হয় নাই কেন? ছবি ভয় ঢোক গেল, এখন বুঝি রক্ষা নেই, আর তুতলিয়ে বলল, এই তো হয়ে গেছে মা, আর কয়েক মিনিট লাগবে। জামিলা বেগম রাগে গজগজ করছে, ভ্রু গুটিয়ে বলল, বেলু এখন কি মেহমানদের নাস্তা না দিয়ে বসিয়ে রাখবো? হয়ে যাবে মা, সব রেডি আছে, তুমি ওদেরকে ফল মিষ্টি বিস্কুট দিয়ে আসো, এর মধ্যেই এগুলো রেডি হয়ে যাবে। আমি কি করব কি না করব সেটা তোর থেকে শুনতে হবে। ও তো ঠিকই বলেছে, চা আর লুচি তো ঠান্ডা পরিবেশ করতে পারবে না মেহমানদের সামনে, আগে ওগুলো দিয়ে আসো, তারপর না হয় চা লুচি দাও। নিচে রেখে তৎক্ষণাৎ ঘুরে তাকালো ছবি। রেহানা ফুপুকে দেখে আনন্দে চোখ চকচকে হয়ে উঠল, দৌড়ে এসে ফুপুকে জড়িয়ে ধরলো। রেহানা আদুরে হাতে ছবির মাথায় হাত বুলিয়ে দিল। কেমন আছো ফুপু? আমি ভালো আছি, তবে এই গরমের মধ্যে তুই রান্নাঘরে কি করছিস? মুখের দিকে তাকিয়েছিস কেমন রক্তপন্ন হয়ে গেছে। ছবি ওড়না সহ মুখ মুছে নিয়ে বলল, আমার বড় বোনের বিয়েতে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো বুঝি? হ্যাঁ থাকবে, তোমার এখন আনন্দ করার বয়স, কাজ করার বয়স না। কাজ না করে বোনের বিয়েতে আনন্দ করবে। জামিলা বেগম এবার চরম বিরক্ত হলো, কড়া কঞ্চে বলল, তোদের কোলাকুটি শেষ হলে দয়া করে এসে রান্নাটা শেষ করো, মেহমান বসে আছে, আমার মান সম্মান নষ্ট করো না। ও কেন রান্না করবে ভাবি? তুমি আছো কি করতে? বিয়ে বাড়িতে কাজের লোক না রেখে এই বাচ্চা মেয়েটাকে দিয়ে কাজ করাচ্ছ কেন? তোমার ভাইয়ের তো টাকার গাছ আছে, এতগুলো মানুষ পালবে, আবার কাজের লোকও রাখবে, আর তাছাড়া কাজ করলে গায়ে ক্ষয় হয়ে যাবে না, বরঞ্চ কাজের অভিজ্ঞতা বাড়ে। রেহানা মুচকি হেসে বলল, তাহলে তো সেই অভিজ্ঞতা সবার দরকার। তা তোমার মেজো মেয়ে কই? তারও তো একটু অভিজ্ঞতা শেখাও। জামিলা বেগম বিরক্তির চরম পর্যায়ে চলে গেল। এবার দাঁতে দাঁত চেপে বলল, তোমরা কি চাচ্ছ আমার মেয়ের শ্বশুর ঘরের কথা শোনো? এভাবে কথা বলে সময় নষ্ট করছো কেন? স্বামী বা শ্বশুর বাড়িতে কথা শুনবে এমন কোনো কাজ আমি কখনোই করব না, কিন্তু তুমি দয়া করে নিজেকে একটু বদলাও, সব সন্তানকে সমান চোখে দেখতে শেখো। কথাগুলো এক নাগারে বলে থামলো রেহেনা। ছবির দিকে তাকিয়ে বলল, কি কি রান্না বাকি আছে আর? সব রেডি হয়ে গেছে ফুপু, এখন শুধু লুচি ভাজবো, চায়ের পানি গরম হয়ে গেছে। আচ্ছা, তুই এগুলো ট্রে করে মেহমানদের সামনে নিয়ে আয়, আমি এগুলো রেডি করছি। ততক্ষণে জামিলা বেগম মুখ ঝামটি দিয়ে
রান্নাঘর থেকে বের হয়ে গেছে। সে জানে রেহেনা শামীমাকে কতটা ভালোবাসে। নিজের কোনো সন্তান না থাকায় ভাইয়ের ছেলে মেয়েদের সন্তান চোখে দেখে, দায়িত্বে কোনো হেরফের হবে না। ছবি মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে আছে তখনও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে বললাম না মেহমানদের নাস্তা দিয়ে আসো। আর হ্যাঁ, ওড়নাটা বদলে যাও, আমি বাকি খাবার নিয়ে আসছি। ছবির এবার কণ্ঠ খাদে নামি নিম্ন স্বরে বলল, আমি লুচি ভেজে নেই, তুমি নাস্তা দিয়ে আসো ফুপু। না, তুমি যাবে। কতদিন বলেছি নিজেকে এভাবে সবার থেকে আড়াল করে রাখবে না। কথা বাড়িও না, নাস্তা নিয়ে যাও। ছবির বিপরীতে আর কোনো কথা বলতে পারলো না। রুমে এসে ওড়নাটা পাল্টে নিল, ট্রে হাতে ধীর পায়ে বসার ঘরে ঢুকলো। সোফায় বসে আছে অপরিচিত 5 জন, দৃষ্টি তাদের পুরোপুরি ছবির উপর। ছবির ট্রেটা টি টেবিলের উপর রেখে সবার দিকে নাস্তা এগিয়ে দিল। দুলাল মিয়া নির্লিপ্ত কণ্ঠে বলল, মাইয়ার কে হও তুমি? ছবির কণ্ঠে জড়তা মৃদু কণ্ঠে বলল, ছোট বোন। বড়দের সালাম দিতে হয়, এই শিক্ষাটুকু পাও নাই নাকি? হায়দার মিয়া মাইয়াদের ভালো শিক্ষা দিতে পারে নাই দেখছি। ছবি লজ্জায় মাথা নিচু করে ফেললো। ভয়ে ভয়ে রুমে ঢুকে এসেছে। অতিরিক্ত নার্ভাস হয়ে পড়ায় সালাম দিতে ভুলে যায়। তার উপর পাশে বসে থাকা ছেলে দুটো অসবের মতো চাহনিতে আরো অস্বস্তিতে পড়ে। উৎসুক করছে ছবি। ছেলে দুটো চোখ দিয়ে প্রায় গিলেই খাচ্ছে তাকে। পাত্র ফুফাতো ভাই ইব্রাহিম ব্যঙ্গ করে বলল, বেআইনের মনে হয় হাগা ধরেছে, কেমন মোচড় আছে। আহেন আমার লগে টয়লেটে লইয়া যাই। পার্শ্বজন উচ্চস্বরে হেসে উঠলো। এবার ইব্রাহিমের কথা তাল মিলিয়ে বলল, ঠিক কইছো ভাইজান, আমারও সেটাই মনে হচ্ছে। লইয়া যাও সুন্দরী বেআইনকে। ইব্রাহিম কানে ফিসফিসিয়ে বলল, বেআইন যেন একদম আগুন। ভাই কি আগুন জ্বালানোর জন্য পায়তারি করছো? ছেলে দুটোর অসভ্যের মতো কথার ধরনে বেশ অপ্রস্তুত হয়ে পড়লো ছবি। রুম থেকে ছাড়ার পায়তারা খুঁজছে। এভাবে বেরিয়ে গেলে সবাই অভদ্র ভাববে। কোনো উপায় না পেয়ে ছায় দাঁড়িয়ে থাকতে হলো সেখানে। পাত্রপক্ষের সাথে পরিচিত হতে রুমে ঢুকলো মিহির, সাথে অয়নও আছে। ছবিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে, তুই এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? ছবি ফটাফট জবাব দিল, নাস্তা দিতে এসেছিলাম ভাইয়া। দেওয়া হয়ে গেছে? তাহলে এখন রুমে যা। ছবি যেন এবার হাফ ছেড়ে বাঁচলো। এক মুহূর্ত দেরি না করে সোজা বেরোয় আসলো। ইব্রাহিমের চোখ মুখের বদন পাল্টালো। ছবি চলে যাওয়ার রাগ হলো ভীষণ। সন্ধ্যায় বাসা আত্মীয় স্বজনে ভরপুর। ছাদের মাঝামাঝি জায়গায় গায়ে হলুদের ছোট্ট স্টেজ বানানো হয়েছে। হায়দার মিয়ার এসব গায়ে হলুদের অনুষ্ঠান পছন্দ না। ছেলে মেয়েদের বায়না পূরণ করতে ছোট্ট করে ব্যবস্থা করেছে। বরের বাড়ি থেকে দেওয়া হলুদ শাড়ি আর আর্টিফিশিয়াল গয়না দিয়ে সাজানো হয়েছে শামীমাকে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, হালকা মেকআপে অসাধারণ লাগছে। বাড়ির প্রতিটি মেয়ে পরনে হলুদ শাড়ি। স্টেজে বসানো হয়েছে শামীমাকে। শাড়ি পরায় অভ্যস্ত না হওয়ায় প্রচন্ড অস্বস্তি হচ্ছে তার। পানি পিপাসায় গলা শুকিয়ে গেছে। এদিক ওদিক তাকিয়ে দেখলো গায়ে হলুদের জন্য ফল মিষ্টি নিয়ে আসছে ছবি। পরনে হলুদ শাড়ি, লম্বা চুল, সযত্নে বিনুনি করা, মুখে কোনো প্রসাধনী নেই, তবুও যেন হলুদ শাড়িতে অপসরা লাগছে তাকে। শামীমা আনমনি বিড়বিড় করে বলল, মাশাআল্লাহ। ছবি ততক্ষণে শামীমার কাছাকাছি চলে এসেছে। শামীমার গায়ে হাত রেখে বলল, কি হয়েছে আপু, কি ভাবছো? শামীমার এবার ধ্যান ভাঙলো। মুচকে এসে বলল, কিছু হয় নাই, শাড়িতে বেশ সুন্দর লাগছে তোকে। ছবি অভিমানের স্বরে বলল, দেখো না, আমি শাড়ি পরবো না, ফুপু জোর করে পরিয়ে দিল। বেশ করেছে, কি সুন্দর লাগছে শাড়িতে। তোমাকেও অনেক সুন্দর লাগছে আপু। শামীমা মুচকে এসে বলল, আচ্ছা একটু পানি আনতে পারবি? আমার খুব পিপাসা পেয়েছে। তুমি বসো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। ওকে, সাবধানে যাবি, পড়ে যাস না আবার। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যে যার মতো হলুদ লাগাচ্ছে, কেউ কেউ আবার রং খেলায় মেতে উঠেছে। পাশের সাউন্ড বক্সে গান বাজছে, গানের তালে তাল নাচছে সবাই। প্রেম সবার সাথে নাচা শুরু করেছে। নাচের কোনো স্টেপ ঠিকঠাক পারছে না, তবে মেয়েদের সংস্পর্শে থাকার এটাই মোক্ষম সুযোগ। হাতছাড়া করার মানেই হয় না। প্রেমের অদ্ভুত নাচের স্টেপ প্রচন্ড বিরক্ত হচ্ছে পাভেল। মনে মনে বেশ কিছু গালিও দিয়ে ফেলেছে। প্রয়োজনের চেয়ে বেশি লাফালাফি করায় একসময় ক্লান্ত হয়ে বসে পড়ল প্রেম। গলা উঁচিয়ে ঢাকল, এই পাভেল, এক গ্লাস পানি আনতো দোস্ত। পাভেল কাছাকাছি এসে বলল, বিষ আনবো, খাবি? প্রেম ফ্রু কুচকে বলো, তা বিষ খাবো কেন? এমনি একটু শান্তি পেতাম আর কি।
আচ্ছা আন, তবে পানিতে মিশিয়ে আন, আমার খুব তৃষ্ণা পেয়েছে। পারবো না আমি, তুই নিয়ে খা। ভালো মানের বিষ খাবি, যেন তোর ওই মুখ আর না দেখা লাগে। আচ্ছা পনে গেল প্রেম মাথা চুলকে পিড়পিড় করলো। কি এমন করলাম যে কারণে বিষ খেতে বললো? গানের তালে উড়াদুড়া নেচে ক্লান্ত সবাই। হলুদ অনুষ্ঠান শেষে ছাদের মাঝামাঝিতে পরপর গোল হয়ে বসেছে প্রেম, পাবেল, শামিমা, সাইমার ছবি এবং বিয়েতে আসা কিছু রিলেটিভ। অন পাশে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে, মিহির কাজে ব্যস্ত। ঘোষ এসেছে, দই পাতবে, তাদের সাহায্য করছে। বোনের বিয়েতে বসে থাকলে তো আর চলবে না। প্রেমের বিভিন্ন ফানি গল্পে হেসে লুটোপুটি খাচ্ছে সবাই। হাসি থামিয়ে শামিমা বলল, বাহ প্রেম ভাইয়া, আপনি তো দারুণ মজার মানুষ। শামিমার মুখের কথা ছিনিয়ে পাবেল বলল, শুধু মজার মানুষ না, সাথে খুব বুদ্ধিমানও বটে। পাবেলের কথা তবদা খেল প্রেম। সে কি সত্যি শুনল? পাবেল তার প্রশংসা করলো? এইটাও কি সম্ভব? পাবেল তার কেলিয়ে হেসে বলল, জানো, কিছুদিন আগে নিজের সর্বোচ্চ বুদ্ধির প্রমাণ দিয়েছি। তোমরা কি শুনতে চাও সেই গল্প? শামিমা আগ্রহ নিয়ে বলল। চাই, বলেন ভাইয়া। পাবেল প্রেমের দিকে ফিউ নাচিয়ে বলল, কিরে বলবো ফেসবুকের প্রণয়ের কাহিনী? প্রেম গলা খাকারি দিয়ে বলল। একদম ভালো হবে না কিন্তু। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে পাবেলের দিকে। শামিমা বলল, প্লিজ বলুন ভাইয়া, আমরা শুনতে চাই। পাবেল চোখ উল্টে তাকালো প্রেমের দিকে। প্রেম চোখ ইশারা করব। পাবেল চোখ উল্টে তাকালো প্রেমের দিকে। প্রেম চোখের ইশারায় বলতে বারণ করছে, হাত জোর করে কাকুতি মিনতি করছে। পাবেল নড়েচড়ে বসলো। ওকে গাইস, সাইলেন্ট প্লিজ, বলছি দাঁড়াও। চোখ বাকি হেসে বলা শুরু করলো। সবাই মনোযোগ সহকারে শুনছে। গল্প শেষে উচ্চস্বরে হেসে উঠলো সবাই। ছবির বেশ হাসি পাচ্ছে, তবে প্রেমের মুখের দিকে তাকে হাসি আটকে নিল। মনে মনে ভাবলো, আহারে ভালোবাসার মানুষটা কিভাবে ধোকা দিল। সাইমা বলল, পাবেল আচ্ছা ভাইয়া তো এখন জব করছে, আপনারা সেই ব্যাচের, যেহেতু আপনাদের তো পড়াশোনা শেষ, আপনারা জবের চেষ্টা করছেন নাকি জব পেয়ে গেছেন? এক বুক হতাশা নিয়ে বলল, জবের চেষ্টায় আছি, এখনো পাই নাই। আর উনি? উনিটাকে? ওই যে অয়ন ভাইয়া। ও জব করে। সবাই এবার নড়িচড়ে বসলো, আগ্রহ নিয়ে জানতে চাইলো, কিসের জব করে ভাইয়া? পাবেলের কথা আমাকে চূড়ান্ত পর্যায়ে চলে গেল প্রেম। পাবেলকে গুঁতো দিয়ে বলল, মিথ্যা বললি কেন? অয়ন কবে থেকে জব করে? পাবেল প্রেমের কথা পাত্তা না দিয়ে বলল, আমাদের বিল্ডিং এর নিচে একটা তেলে ভাজার দোকান আছে, ওই দোকানে আপাতত পার্ট টাইম জব করে। তবে আবারও হেসে উঠল। শুধু হাসলো না, সাইমা বিরক্তি নিয়ে বলল, বলুন না কিসের জব করে উনি? আমি কিসের জব করি সেটা জেনে তোমার কি কাজ? অয়নের অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে ভরকে গেল সাইমা আমতা আমতা করে বলল, এমনি জানতে চেয়েছিলাম। এমনি জানা দরকার নেই, আমার ব্যাপারে এত আগ্রহ দেখানো আমার পছন্দ না। সাইমার প্রচন্ড রাগ হচ্ছে। সবসময় এভাবে কথা বলতে হবে কেন? একটু ভালোভাবে কথা বলা যায় না? সাথে লজ্জাও লাগছে, এতগুলো রিলেটিভের সামনে এভাবে অপমানিত হতে হলো। মনে মনে প্রতিজ্ঞা করে নিল, এই লোকটাকে উচিত শিক্ষাই দেওয়া দরকার। মেহের নিচে একটা কাজ করছে, বিয়ে খেতে এসেছে জন্য কি হাত পা শোকেজে তুলে রাখতে হবে? আয়নের কথা নড়ে চড়ে বসলো পাভেল এবং প্রেম। মিনমিনি স্বরে বলল, আমাদের তো কিছুই বলে নাই। বলতে হবে কেন? নিচে চলো, ওকে সাহায্য করতে হবে কাজে। গোছের দই পাতার জন্য দুধের প্রসেসিং শেষ। দইয়ের বীজ দিয়ে চুলা থেকে নামিয়েছে। দুধ হালকা ঠান্ডা করার জন্য হাত পাখা দিয়ে বাতাস করছে ছবি। শাড়ির আঁচল কোমরে গোজা, পাশে মাটির চুলায় জ্বলন্ত কাঠখড়ি। মিহির ক্যাটারিং এর লোকেদের কাজ বুঝিয়ে দিচ্ছে। সারা বাড়ি বাহারি রঙের লাইটিং করা হয়েছে, তবে কিছু জায়গায় লাইট জ্বলছে না। সেগুলো ঠিক করার জন্যই তাদের ডাকা হয়েছে। ক্যাটারিং এর লোকেদের সাথে কথা বলতে বলতে চক্ষুতে বড় বড় হয়ে গেল তার। আচমকা গগনবিদারী কণ্ঠে উঁচিয়ে উঠল, ছবি চেঁচিয়ে উঠল। ছবির শাড়ির আঁচলে দাউ দাউ করে আগুন জ্বলছে। আঁচল ঝাঁকিয়ে আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টাই করছে ছবি। বাতাসের চোটে আগুন যেন নিজের ভয়ঙ্কর রূপ দেখাতে প্রস্তুত। ছবি ডুকরিয়ে কেঁদে উঠল। নিজেকে রক্ষা করার কোনো উপায় মাথায় আসছে না। ছবি টলছে, এখনই মাথা ঘুরে পড়ে যাবে। ততক্ষণে বলিষ্ঠ বাহু দ্বারা বুকে আগলে নিল অয়ন। শাড়ির আঁচলে অংশ এক টানে ছিঁড়ে মাটিতে ফেলে দিল। ছবি সম্পূর্ণ জ্ঞান হারিয়েছে। দিশে না পেয়ে
পাজা করে তুলে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। পিছু পিছু আসছে মিহির, প্রেম, পাভেল। বাগানে চেঁচামেচি কানে যেতেই হায়দার মিয়া ছুটে যাচ্ছিল সেদিকে। ছবির এমন ছন্নছাড়া অবস্থা দেখে বুকের মধ্যে কেঁপে উঠল হায়দার মিয়ার। রেনা ছুটে আসলো, ভাইয়ের তো কঞ্চে পড়ল। কি হয়েছে ছবির? ও কথা বলছে না কেন? তেমন কিছু না, আজ অজ্ঞান হয়ে গেছে, রুমে নিয়ে যেতে হবে। রেনার চোখে ভেঙে অশ্রু গড়িয়ে পড়লো, কাপা কাপা স্বরে পড়ল, নিয়ে এসো। অয়নের পাজা কোলে ছবিকে দেখে এর আগে সারা শরীর কেঁপে উঠলো সাইমার। তাতে ধর চেপে পিড়পিড় করে বলল, দুজনের মধ্যে তাহলে লীলা খেলা চলে? এজন্যই আমার সাথে করলার মতো তেতো কথা বলে। শয়তান মেয়ে কোথাকার। ভালো ছেলে দেখে নাটক করে কোলে চড়ে বসে আছে। তোর নাটক আমি বুঝি না ভাবছিস? ডাক্তার এসে দেখে গেছে ছবিকে, হাতের কিছু অংশ পুড়ে গেছে, ভয় জ্ঞান হারিয়েছিল, তাছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি। রেহেনা ছবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হায়দার মিয়া চোখের পানি মুছে অয়নের কাছে হাত রেখে বলল, কি বলে যে ধন্যবাদ দিব বাবা, তুমি না থাকলে আজ মেয়েটার যে কি হতো। অয়ন সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, হায়দার কি বলছেন আঙ্কেল? এসব বলে আমাকে লজ্জায় ফেলবেন না দয়া করে। মানুষ মানুষের বিপদে এগিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। মিয়া মুচকি হেসে বলল, তা তো বটেই। অয়নের চালচলন, কথা বলার ধরনে বেশ সন্তুষ্ট হায়দার মিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, শয়তানের ঘরে আল্লাহ এত ভালো একটা ছেলে দিয়েছে। বিশাল বড় অফিস কক্ষের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রয়োজনীয় ডকুমেন্টস। সাদেক আহসান টেবিলে মাথা ঠেকে বসে আছে। পাশে বসে আছে সাদেক আহসানের মেজো ভাই সালে আহসান ও ছোট ভাই রাহাত আহসান। কারো মুখে কোনো কথা নেই, পিনপতন নীরবতার রুমে। কে বলবে কিছুক্ষণ আগে এই কক্ষে ঝড় বয়ে গেছে। সাদেক আহসান টেবিলে ড্রয়ার থেকে প্রেশার ওষুধ বের করে খেয়ে নিল। প্রচন্ড টেনশনে প্রেশার বেড়ে গেছে তার, হাত পা কাঁপছে, মাথা ঘুরছে। প্রেশার বেড়ে গেলে সবচেয়ে অসহ্য ব্যাপার হলো বারবার থুতু ফেলতে হয় তাকে। রাহাত মিনমিনি স্বরে বলা, ভাইজান বেশি সমস্যা হলে ডাক্তার ডাকে। সাদেক আহসান পানির গ্লাস নিচে নামিয়ে চোখ পাকিয়ে তাকালো রাহাতের দিকে, কড়ক কঞ্চে বলল, ডাক্তার ডাকতে হবে না। সালে আহসান নীরবতা ভেঙে মুখ খুলো এবার। ভাইজান কি ভাবলেন? চৌধুরী গ্রুপের ম্যানেজারের সাথে আরেকবার কথা বলে দেখব। এভাবে ডিল ক্যান্সেল করলে তো আমাদের কোম্পানি মুখ থুবড়ে পড়বে। 500 কোটি টাকার ডিল এভাবে ক্যান্সেল করতে পারে না তারা। সাদেক আহসানের চোখ ঝাপসা লাগছে। 35 বছরের ব্যবসা করছে, এতটা অসহায় কখনো লাগেনি তার। ব্যবসার সবচেয়ে বড় ডিল ছিল এটা। ক্যান্সেল হয়ে গেলে পথে বসতে হবে। জোরে জোরে শ্বাস নিচ্ছে, বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করছে নিজেকে। শক্ত করে গম্ভীর ভাবে বলল, আমি চৌধুরী গ্রুপের সিওর সাথে দেখা করতে চাই, সরাসরি কথা বলতে চাই, ব্যবস্থা করো। কিন্তু ভাইজান উনি তো দেশে থাকেন না। কোম্পানির সকল দায়িত্ব মেয়েদার শেখরের হাতে, ওনার সাথে কথা বলতে হবে। ওকে, ওনার সাথে মিটিংয়ের ব্যবস্থা করো। নীল রঙের টয়োটা প্রাইভেট কার থামলো আহসান মঞ্জিলের সামনে। গাড়ির মধ্যে রেগে আগুন হয়ে বসে আছে সারা। 4 বছর পরে বাংলাদেশে পা রেখেছে। ভেবেছিল ও দেশে এসে বাড়ির সবাইকে সারপ্রাইজ দেবে, কিন্তু ড্রাইভারের ওপর প্রচন্ড খেপেছে। ফ্লাইটে ওঠার আগে ড্রাইভারকে কল দিয়ে বলেছিল সন্ধ্যা 7টার মধ্যে এয়ারপোর্টে উপস্থিত হতে, কিন্তু ড্রাইভার পুরো 1 ঘন্টা লেট করে গেছে। তার উপর আবার এসে এসি কাজ করে না এমন গাড়ি নিয়ে গেছে সে। ঢাকা শহরের যানজটে আর তীব্র গরমে মেজাজ বিগড়ে গেছে তার। এক নাগারে বেল বাজাচ্ছে অরুণিমা। রান্নাঘরে রাতের জন্য রান্না করছিল। এক নাগারে বেল বাজছে অরুণিমা রান্নাঘরে রাতের জন্য রান্নাই করছিল। বেল বাজার শব্দে চেঁচিয়ে ডাকলো, হাসনা খালা দেখো তো কে আসলো। কয়েকবার ডাকার পরেও কোনো সাড়া না পেয়ে চুলা লো আছে দিয়ে বাইরে আসলো। কোথাও কারো দেখা না পেয়ে নিচে ছুটলো মেইন দরজার কাছে। শাড়ির আঁচলে হাত মুছে দ্রুত দরজা খুলে দিল। দরজা খুলেই চোখ চোখে উঠলো, অবিশ্বাস্য কণ্ঠে আওড়ালো, সারা তুমি? সারার মুখে কোনো কথা নেই, গম্ভীর মুখ। অরুণিমাকে পাশ কাটিয়ে হনহনিয়ে বাসার ভিতরে ঢুকলো। অরুণিমা বেশ বুঝতে পারছে কোনো পিছনে মেয়েটার মেজাজটা বিগড়ে আছে। নিচ থেকে উঁচু কণ্ঠে ডাক্তার সবাইকে, কে কোথায় আছো? দেখো কে এসেছে। লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে ড্রয়িং রুমে আসলো সাহেরা বেগম। দাঁতে দাঁত চেপে বলল, এই মাইয়া আজকাল গান সব কি তরকারি ঝোলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে ফেলাইছো? এমন সারের মতো চিল্লাইতো কেন? অরুণিমার ধমকে ক্ষান্ত হলো না, প্রচন্ড উত্তেজিত হয়ে বলল,
দাদিমা দেখুন কে এসেছে। সাহেরা বেগম সারার দিকে তাকে বিস্মিত হয়ে পড়ল, হাসি ফুটালো মুখে। আরে আমার সতীন হয়েছে দেহি। ততক্ষণে বাড়ির বাকি সদস্য নিচে চলে এসেছে। সাহানারা আহসান ছুটে এসে সারাকে জড়িয়ে ধরল। বাড়িতে আসবে একবারও বলো নাই কেন মা? সারা গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে, তার রাগ এখনো কমে নাই। সাহানারার চিন্তিত ভঙ্গিতে বলল, কি হয়েছে? রাস্তায় কোনো সমস্যা হয়েছিল? সারা গম্ভীর মুখে বলল, আমার টায়ার্ড লাগছে, রুমে যাব। রুম কি ক্লিন করা আছে? প্রতিদিন আমি নিজের হাতে রুম পরিষ্কার করি মা। তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে কি? বলো না আমাকে। ওকে, আমি তাহলে রুমে যাচ্ছি। আমার লাগেজ রুমে পাঠানোর ব্যবস্থা করো। আর এখন দয়া করে আমার রুমে এসে আমাকে কেউ বিরক্ত করবে না। ওয়েস্টার্ন ড্রেসের উপর থেকে শর্ট জ্যাকেটটা খুলে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল সারহা। শাহানারা যাওয়ার পানে তাকে দীর্ঘশ্বাস পেল। 2 ছেলের পরে কন্যা সন্তানের জন্ম, বাড়িতে একমাত্র মেয়ে হওয়ায় বড্ড আদুরে, প্রচন্ড জেদি আর একরুখা স্বভাবের। রাগলে মাথা ঠিক থাকে না, তবে সহজে কারোর সাথে খারাপ ব্যবহার করে না। নিজে সাইলেন্ট মুডেই যায়, যেন বেফাস কিছু বলে না ফেলে কাউকে।